সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয়, তার চিকিৎসা কি করণীয় এবং সেই সাথে জীবনযাত্রার মান পরিবর্তন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অথবা হেমাচুরিয়া। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU এর ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। অনেক সময় দেখা যায় যে আমাদের ইউরিন রিলেটেড অনেক ধরনের প্রবলেম হয়। কারোর ক্ষেত্রে দেখা যায় ইউরিন ইনফেকশন হয়, কারোর ক্ষেত্রে দেখা যায় ইউরিনটা একটু থেকে হয়, কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় যে ইউরিনের সঙ্গে বা প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, যেটাকে আমরা হেমাচুরিয়া বলে থাকি। আপনার কাছে একটু জানতে চাই, এই হেমাচুরিয়া বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে প্রস্রাবটা তৈরি হয় কিডনি থেকে। কিডনি থেকে এই প্রস্রাবটা তৈরি হয়ে কিডনি নালী হয়ে মূত্রথলি হয়ে তারপর প্রস্রাবের রাস্তা দিয়ে এই প্রস্রাবটা বের হয়ে আসে। এই প্রস্রাবের রাস্তায় যে কোনো জায়গাতেই যদি কোনো ইনফেকশন অথবা আদার্স কোনো কিছু ডিজিজ আছে, রোগ আছে, সেই রোগগুলোর মাধ্যমে যদি কোনো প্রস্রাবের সাথে যদি রক্ত বের হয়ে আসে, তাকে আমরা বলে থাকি হিমাচুরিয়া। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে এটা মিশ্রিত অবস্থাও আসতে পারে। কোনো সময় দেখা যায় যে ফ্রেশ ব্লাড চলে আসতে পারে, যে প্রস্রাবটা শুরু করেছে তার শুরুতেই তার ফ্রেশ ব্লাড, অথবা প্রস্রাবের শেষেও কিন্তু অনেক সময় ফ্রেশ ব্লাড আসতে পারে। তো এই টোটাল প্রক্রিয়াটাকেই আমরা যে প্রস্রাবের সাথে রক্ত যা বের হয়ে আসা, এটাই হলো অ্যাকচুয়ালি টার্ম অনুসারে হিমাচুরিয়া। কাদের ক্ষেত্রে আসলে এই হেমাচুরিয়া বা প্রস্রাবের সঙ্গে যে রক্ত যাওয়াটা, এটার ঝুঁকিটা আসলে বেশি রয়েছে? এটা কি কোনো বয়স ভেদে নাকি কোনো রোগের সঙ্গে এটা আসলে সম্পৃক্ত? সাধারণত দেখা যায় যে যাদের স্টোন ডিজিজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বেশি। এবং স্টোন ডিজিজ ছাড়াও যদি ধরেন যে মূত্রথলি অথবা মূত্রনালীর কোনো যদি ক্যান্সারজনিত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই হিমাচুরিয়া হতে পারে। আবার অনেক সময় বিশেষ করে যারা খেলোয়াড় অথবা যারা আঘাতপ্রাপ্ত হন, এনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তখনও তার সাথে দেখা যায় যে প্রস্রাবের সাথে এরকম রক্ত যেতে পারে। আর সিম্পল আমরা বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা আমাদের কাছে বেশি আসে সেটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রস্রাবে যখন ইনফেকশন নিয়ে আসে তখন দেখা যায় যে এই ধরনের যারা খালি চোখে দেখতে পারেন, সেটি আসলে অ্যাকচুয়ালি আমরা তখন ওইটাকে তারা দেখে এসে বলেন যে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। ইউরিন ইনফেকশন কতদিন পর্যন্ত আসলে ইউরিন ইনফেকশন বা এই যে বার্নিংটা বা ইয়েলিশ কালারের যে ইউরিনটা হয়, তার ঠিক কতদিন পরে আসলে এই প্রস্রাবের সঙ্গে ব্লাড যাওয়ার বিষয়টি আসলে চলে আসে? যখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসে আমাদের কাছে, রোগীগুলো যখন আসে তারা কিন্তু আমাদের কাছে হিমাচুরিয়া প্রেজেন্ট করেই আসে। সে কিন্তু এসে বলে যে তার প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে, জ্বর ভাব আছে এবং প্রস্রাবের সাথে স্যার একটু রক্ত যায়। আমরা ওই সময় আমরা একটা এই সিমটমগুলো এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ব্যথা, তলপেটে ব্যথা অথবা কিডনির যে অবস্থান, যেটা আমরা বলি লয়েন পেইন, এই কিডনির অবস্থানে যে জায়গাটা আছে সেখানেও তার পেইনের কথা বলেন। তো তখন আমরা ধরে নেই যে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য কজ অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তখন আমরা ওইভাবেই তার আমরা একটু কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষাতে শুধু রুটিন একটি ইউরিন আরএমই যদি আমরা করি এবং ইউরিন আরএমইর সাথে যদি আমরা সাসপেক্ট করি যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা কালচারও করে নিই। ইউরিন আরএমই এবং কালচার করলে দেখা যায় যে তার এই প্রস্রাবের সাথে যে রক্ত যাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে ওইখানে আরবিসি প্রেজেন্ট থাকে। তখন আমরা ধরে নিই যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং পাসসেল থাকে, তখন আমরা কনফার্ম করি যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। স্যার, ইউরিন ইনফেকশন ক্ষেত্রে অনেক সময় রক্ত যাচ্ছে কিন্তু আমরা কোনো প্রপার ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না, এই ক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে? প্রথমেই এই প্রস্রাবের সাথে যে রক্ত যাচ্ছে এই পোর্শনটাকে তার অনেক বেশি আতঙ্কিত থাকেন এবং প্রস্রাবের সাথে রক্ত গেলেই তার ইমিডিয়েটলি কিন্তু একটি ডাক্তারের শরণাপন্ন হয়। এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়া তার ভয়ে থাকেন যে কী কারণে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, কারণ তাদেরও একটা ধারণা আছে যে এটা ক্যান্সারজনিত কোনো সমস্যা কিনা বা অন্য কোনো রোগ হলো কিনা। তা আমরা
তখন ধরেন যে প্রস্রাবের যে ইনফেকশনের যে ইয়েটা নিয়ে আসেন আমাদের কাছে আসেন, এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা ফার্মেসিতে যান এবং একটি অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে আসেন, যেটা আমরা রুগীদেরকে সাধারণত এখনও বলি এবং সবসময় বলি যে আপনারা এই কাজটা ভুলেও করবেন না। এবং তারা পানিটা বন্ধ করে দেয় অনেক ক্ষেত্রে, যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটা ভয়ে তাদের প্রস্রাবের পানিটা বন্ধ করে দেয়, কিন্তু তারা যে কাজগুলো করছে যেটা দরকার আমাদের তার জাস্ট বিপরীত কাজগুলি তারা করে। তো আমাদের ফার্স্ট কাজ হলো যখন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে আপনাকে বেশি বেশি পানি পান করা, কারণ এটা যদি পানি না করেন তাহলে ভিতরে কি হবে, ক্লট হয়ে যাবে, রক্তটা জমাট বেঁধে যাবে। রক্ত যখন জমাট বেঁধে যাবে তখন তার কলিকি পেইন হবে এবং রক্ত জমাট বেঁধে গেলে তার প্রস্রাবটা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং তাকে বেশি বেশি পানি খেতে হবে যেন প্রস্রাবটা ক্লিয়ার থাকে, রক্তটা যেটুকু হয় সেটুকু যেন প্রস্রাবের সাথে তার বের হয়ে যেতে পারে। আর অ্যান্টিবায়োটিকটা না খেয়ে আসলে আমাদের জন্য সুবিধা যে আমরা কালচার করে আমরা বুঝতে পারি যে এই কোন অর্গানিজমটা তার সেন্সিটিভ এবং কোন অর্গানিজমের কোন ওষুধটা তার প্রয়োজন, তখন আমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকটা আমরা প্রপারলি ইউজ করতে পারি এবং রেজিস্ট্যান্স গ্রো করার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। যদি কোনো রোগীর চুরিয়ার সমস্যাটা হলো তখন আপনাদের কাছে আসলো, তখন নিশ্চয়ই প্রাথমিক কিছু টেস্ট আপনারা করতে দেন। আপনি বলেছেন যে ইউরিন রুটিন টেস্ট এবং কালচার করতে দেন, এর বাইরে কি আরো কোনো টেস্ট আছে কিনা? আমরা প্রথমে তার সিমটমগুলো শুনি, যে রোগী কি বলেন আমাদেরকে, ওই সিমটম শুনে আমরা ওই অনুসারে তার পরীক্ষাগুলো সাধারণত দিয়ে থাকি। এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রাথমিকভাবে একটি এই ইউরিনের রুটিন কালচার টেস্ট পাশাপাশি আমরা সাধারণত একটু আলট্রাসোনোগ্রাম করাই, এবং আলট্রাসোনোগ্রাম এবং অনেক সময় প্লেন এক্সরে কিউবি করিয়ে রাখি। তো এতে দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে অনেক সময় আমাদের রোগটাকে নির্ণয় করে ফেলতে পারে যে তার কী সমস্যাটা হয়েছে, সেটা কি স্টোন ডিজিজ অথবা ইউরিনারি কোনো ইনফেকশন কিনা অথবা কোনো ক্যান্সার জাতীয় কোনো সমস্যা কিনা, সেটা আমরা কিছুটা সাসপেক্ট করতে পারি। আর এক্সরেতে অনেক সময় অনেক পাথর আছে যেগুলো কিডনির নালিতে থাকে, সেই নালির পাথরগুলো সাধারণত অনেক সময় আলট্রাসোনোগ্রামে 1 সেন্টিমিটারের ছোটো পাথর, সেগুলো অবস্ট্রাক্টেড না ধরতে পারে না। তখন আমরা ওই এক্সরেতে যদি রেডিও ওপেক হয় তাহলে আমরা ধরতে পারি যে দিস ইজ দ্য কজ অফ স্টোন ডিজিজ, তখন আমরা সেই অনুসারে তখন আমরা সেটার চিকিৎসা করতে পারি। আর যদি এতেও যদি ধরা না পড়ে, এক্ষেত্রে কি আপনারা প্রথমে আসলে যে স্টোনটা থাকে সেটাকে আসলে রিমুভ করে তারপরের যে ট্রিটমেন্টটা সেটা আপনারা করে থাকেন? না না না, রিমুভ আমরা ধরেন যে এটা নির্ভর করে যে অনেক পেশেন্টই আসে আমাদের কাছে যে স্যার এটা অপারেশন না করলে হয় না, তো আমরা সেটা সাধারণত দেখি যে অ্যাকচুয়ালি স্টোনের সাইজ কত, স্টোনের সাইজ, স্টোন লোকেশন খুব ইম্পর্টেন্ট। তা যদি সেটি যদি আমাদের এরকম হয় যে সেটা এক্সপালশনে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা তাকে তখন আমরা মেডিকেল ট্রিটমেন্টই রাখি, এবং মেডিকেল ট্রিটমেন্ট রাখে যদি স্টোন বের হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় সেটা যদি অবস্ট্রাক্টেড সিস্টেমে থাকে, অবস্ট্রাকশন করে, তাহলে সেটা আমরা ইমিডিয়েটলি অপারেশন করি এবং ইমিডিয়েটলি আমরা চিকিৎসা করি। আর যদি সেটা না হয়, এবং আমি যেটা বলছিলাম আপনাকে যে দেখা গেলো যে আলট্রাসোনোগ্রাম এবং আমাদের এক্সরেতে কোনো ক্লু দিচ্ছে না, তখন আমরা সাধারণত আমরা দেখি যে কোয়াগুলোপ্যাথি আমরা কিছু টেস্ট করি যে তার কোয়াগুলোপ্যাথি আছে কিনা, যে কারণে তার অনেক সময় হিমাচুরিয়া হতে পারে। তো সেই কজ যদি আমরা দেখি সেখানেও আমরা নাই, তখন আমরা সাধারণত একটা সিটি স্ক্যান করি, সেটাকে বলে আমরা সাধারণত সিটি ইউরোগ্রাফ। যদি কিডনি ফাংশন যদি ঠিক থাকে, তার সিরাম কিডনির লেভেল যদি তার নর্মাল থাকে, তাহলে আমরা তখন একটা সিটি ইউরোগ্রাম করে দেখি যে এই কিডনি এবং কিডনির নালি থেকে যে পুরো রাস্তাটা সেখানে কোনো ধরনের প্যাথোলজি আছে কি না। যদি আমরা সেখানেও যদি না পাই, তখন সাধারণত আমরা এটাকে আমরা বলি যে ডায়াগনোসিস পারপাস আমরা তাকে ইউরোলজিক্যাল কিছু প্রসিডিউর করি, যেমন ইউরোথ্রোসিস্টোস্কোপি অথবা ইউরোটোরেনোস্কোপি করি, যে কিডনির প্রস্রাবের থলিতে অথবা প্রস্রাবের যে কিডনির যে নালী সেখানে কোনো প্যাথোলজি খুঁজে পাওয়া যায় কিনা। আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টোন হয়ে থাকে মূত্রনালীতে, তো অনেকেই কিন্তু দেখা যায় যে এই স্টোনটাকে রিমুভ করার ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে তাদের কিছুটা ভীতি কাজ করে, এক্ষেত্রে আসলে বিকল্প কোনো উপায় আছে কিনা? আসলে ধরেন আমরা আসলে যে সব পেশেন্টের যে আমরা অপারেশন করি তা না, যেমনটা আপনি বলছিলেন যে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল, আমরা যে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেখি যে সেটি স্টোন বের হয় কিনা। যদি স্টোন সাইজের উপর নির্ভর করে, স্টোন সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা অপারেশন না করেও, যেটা আমরা বলি যে শকে লিথোট্রিপসি, ইএসডব্লিউএল করে কিন্তু পাথর আমরা ক্র্যাশ করে থাকি, এবং ক্র্যাশ করে সেই পাথরটা কিন্তু বের করা সম্ভব। আর এখন অপারেশন কিছু কিছু অপারেশন আমাদের আছে যেটা খুব আধুনিক অপারেশন, অনেক বড় অংশ না কেটে শুধু ছোট ছিদ্র করেও কিন্তু আমরা যেমন কিডনির পাথর সেটা কিন্তু নিয়ে আসি, যেমন পিসিএনএল যেটা আমরা করি, সেটা মিনি পার্ক হোক আর স্ট্যান্ডার্ড পিসিএনএল হোক, সেটা খুব ছোট ছিদ্র করে সেটা দিয়ে আমরা কিন্তু স্টোন ভেঙে আমরা নিয়ে আসতে পারি। আবার যদি কিডনির নালিতেও হয় সেটাও কিন্তু ইউরোটোরেনোস্কোপি করে লেজারের মাধ্যমে হোক বা নিউমেটিক প্রক্রিয়ার মাধ্যমে হোক সেটা কিন্তু আমরা
এই স্টোনটাকে আমরা বের করে আনতে পারি। সুতরাং সেগুলো হলো অপারেশনের একটা প্রক্রিয়া, যে অপারেশন কোন পদ্ধতিতে। সুতরাং ওই অপারেশনটা যদি আপনি প্রসিডিউর না করে এক্সট্রা কর্পোরিয়াল শকের লিথোট্রিপসির মাধ্যমে আপনি স্টোন ক্রাশ করা যায়। সেটা নির্ভর করে মানে সাইজ বা তার অবস্থান এবং সেটা ফেভারেবল কিনা, সেই ক্ষেত্রে আমরা এই লিথোট্রিপসির মাধ্যমে স্টোন ক্রাশ করা যেতে পারে। আচ্ছা, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়ালি আসলে আপনারা ডিসাইড করে থাকেন যে কার ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলটা হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, আপনি হেমাচুরিয়া নিয়ে বিস্তারিত অনেক কিছু বললেন যে আসলে কাদের ক্ষেত্রে আপনারা সার্জারি করে থাকেন বা ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে, কোন কোন ধরনের টেস্ট আপনারা করেন। এখন একটু জানতে চাই, বা অনেকের হয়তো প্রশ্ন থাকে যে যাদের এই ধরনের প্রস্রাবের সাথে রক্ত যায়, এটার সাথে কি আসলে ভবিষ্যতে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা আছে কি না? প্রস্রাবের সাথে যখন রক্ত যায় তখন ভবিষ্যতে না, যেমন স্টোন ডিজিজ যদি লং টার্ম থাকে, যে মূত্রথলিতে যদি স্টোন অনেক দিন যাবত থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে কিন্তু এরকম মূত্রথলিতে ক্যান্সার একটা সম্ভাবনা থাকে। অথবা যারা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এই অবস্থায় আমাদের কাছে আসে, আমরা ইভালুয়েশন করলে দেখা যায় যে সেখানে অনেক ক্ষেত্রে আমরা মূত্রথলিতে টিউমার অথবা কিডনিতে আমরা টিউমার পেয়ে থাকি। তখন দেখা যায় যে
তার প্রস্রাবের সাথে ওই সময় রক্তটা যায়। সুতরাং এটা যে ভবিষ্যতে হবে তা না, তারা যখন হিমাচুরিন আমাদের কাছে প্রেজেন্ট করে তখনই কিন্তু আমরা এই ইভ্যালুয়েশনটাই করে থাকি যে তার কোনো ধরনের ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা। ইভেন যেমন প্রোস্টেট ক্যান্সারও কিন্তু আপনার এরকম আমাদের হিমাচুরিনে হতে পারে। তো সুতরাং এই ক্যান্সারটাকে আমরা তখন ইভ্যালুয়েশন করি এবং সেই অনুসারে আমরা পরবর্তীতে ক্যান্সার ডায়াগনোসিস করার পর আমরা স্টেজিং করি, যেটা লোকালাইজড কিনা বা ছড়িয়ে পড়েছে কিনা সেই অনুসারে আমরা তখন তার চিকিৎসাতে আমরা এগিয়ে থাকি। এবং তাকে দেখা যায় যে এটা নির্ভর করে কোন ধরনের ক্যান্সার এবং কোথায় তার অবস্থান। যদি কিডনির ক্যান্সার হয় তাহলে আমরা এক ধরনের চিকিৎসা, কিডনির নালীতে হলে সেটার এক ধরনের চিকিৎসা, আবার মূত্রথলিতে ক্যান্সার সেটার এক রকমের চিকিৎসা, তারপরে প্রোস্টেটের ক্যান্সার সেটার জন্য আমরা আলাদা আলাদা, মানে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট, ইন্ডিভিজুয়াল তার চিকিৎসা, ইন্ডিভিজুয়াল তার ম্যানেজমেন্ট হয়। স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই হিমাচুরিয়া নিয়ে এত বিস্তারিতভাবে আপনি খুব চমৎকার করে আমাদেরকে বললেন যে আসলে এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সম্পর্কের সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যখনই বুকে ব্যথা হয় চিন্তা করি যেটা হার্টের সমস্যা হলো কিনা, হ্যাঁ আমরা ডাক্তার কাছে চলে যাই অথবা পরিচিত কোনো ডক্টরকে ফোন দেই, কাছাকাছি ফার্মেসিতে যাই, এমার্জেন্সিতে যাই। এটা নিয়ে বিভিন্ন রকম কনফিউশন আছে। স্বাভাবিক পরিভাষায় সকল বুকে ব্যথা কিন্তু হার্টের জন্য না। বুকে ব্যথা মানেই যে হার্টের সমস্যা সেটা না। এখন কখন আমি চিন্তা করব যে এটা হার্টের জন্য হচ্ছে? হ্যাঁ, যদি একজন বয়স্ক লোক হয়, তার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তার আগে থেকেই জানে যে সে হাঁটতে গেলে একটু বুক হয়রান হয়ে যাচ্ছে, বুকে চাপ দিচ্ছে, ব্যথা হচ্ছে, এর যদি হঠাৎ করে তীব্র বুকে ব্যথা হচ্ছে, আর ভালো হচ্ছে না, ইমপ্রুভ করতেছে না, তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে এটা কিন্তু তার হার্টের জন্যই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvpt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।